বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দেখো আমরা আজকে গণিত 7 অধ্যায় করছি। 7 অধ্যায় হলো গড়। তো আমি প্রথমে গড় জিনিসটা কি এটা একটু বুঝাই তোমাদের। মানে এই অধ্যায়ে দুইটা জিনিস তোমাকে ভালো করে শিখতে হবে, একটা হলো গড় শিখতে হবে আর একটা হলো সমষ্টি শিখতে হবে। মনে করো তিনজন মানুষ, একজনের নাম হলো মনে করো ক, একজনের নাম হলো খ, আর একজনের নাম হলো গ। কয়ের বয়স হইল মনে করো 15 বছর, খয়ের বয়স হইল মনে করো 17 বছর, আর গয়ের বয়স হইল 19 বছর। এখন তাদের গড় বয়স কত হবে? এই তিনজনের গড় বয়স কত হবে এটা আমরা বের করব। তো এটা কি করতে হবে, আগে এই তিনটাই আমরা যোগ করব, তিনজনের মোট বয়স বের করব আগে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 7 আর 5 12, 12 আর 9 21, 21-এর 1 হাতে 2 আর 5 51, তিনজনের মোট বয়স হইল 51 বছর। এখন আমরা কি করব, এই যে মোট বয়সটা বের করলাম এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে 17। 3 দিয়ে কেন ভাগ করব? এই যে তিনজন আছে এই জন্য 3 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের গড় বয়সটা বের হবে। তাহলে গড়টা বের করার সিস্টেমটা কি আবারও বলছি। আগে রাশিগুলো, এগুলো একটা রাশি, একই জাতীয় রাশি। হ্যাঁ, এগুলো একই জাতীয় রাশি। সব রাশিগুলো আগে যোগ করতে হবে, তারপরে যোগফলটাকে কি করতে হবে, যতগুলো রাশি আছে তত দিয়ে ভাগ করতে হবে। এটা হলো গড় নির্ণয়ের নিয়ম। ওকে, এখন অনেক সময় এখানে আরেকটা জিনিস কি হয়, যে প্রশ্নে দেওয়া আছে যে তিনজনের গড় বয়স দেওয়া আছে। মনে করো তিনজনের গড় বয়সটা দেওয়া আছে। গড় বয়স মনে করো 20 বছর, গড় বয়স হলো 20 বছর। তিনজন লোকের গড় বয়স মনে করো 20 বছর। তাহলে তাদের মোট বয়স কত হবে? এই মোট বয়স বের করার সিস্টেমটা হইলো গড় বয়সটাকে তোমার 3 দিয়ে গুণ করতে হবে। যেহেতু তিনজনের গড় বয়স এইটা, তাহলে 60 বছর হবে, 3 × 60। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু দেখলাম যে যখন বয়সগুলো আলাদা করে দেওয়া থাকবে বা সংখ্যাগুলো আলাদা করে দেওয়া থাকবে, গড় বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সবগুলো সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। আর যখন গড় বয়সটা দেওয়া থাকবে, মোট বের করতে বলবে, তখন গড় বয়সটাকে আমরা কি করব, যত জনের গড় বয়স মানে যতগুলো সংখ্যার এখানে গড় আছে তত দিয়ে আমরা গুণ করব। আচ্ছা, আমরা এখন একটু বইয়ে যাই। হ্যাঁ, বইয়ে যাই। দেখো এই যে তোমাদের বই, এখানে দেখো কয়েকটা ক্রিয়াতে মার্বেল আছে, কয়েকটা বাক্সে মার্বেল আছে, কয়েকটা কৌটার মধ্যে মার্বেল আছে। তো এটা কিভাবে গড় কিভাবে বের করছে দেখো। এখানে আছে 18টা, এখানে আছে 22টা, এখানে 28টা, এখানে 16টা। তারপর কি করতে, গড় বের করতে গেলে কি হবে, সবগুলো একত্র করছে। দেখো সবগুলো মার্বেল একত্র করছে, তার মানে সবগুলো যোগ করছে। একত্র মানে কি, যোগ। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হয় দেখো, 18, 22, 28, 16 এগুলো সব যোগ করি। 6 আর 8 6 14, 14 আর 10 24, 24 4 হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8, 84। এখন এই 84কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে কেন, 4টা বাক্স, 4টা কৌটাতে মার্বেল আছে, এই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কথা হয় 4 2 8, 21টি। তাহলে এখানে গড় মার্বেল আছে 21টি। এইভাবে সবগুলো রাশি যোগ করে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা সূত্র আছে একটা, দেখো আমরা সূত্রটা দেখি। গড় বের করার সূত্র এটা দেখো, একটু বড় করে দেখাই। গড় বের করার সূত্র হইল গড় সমান সমজাতীয় উপাত্তের মানসমূহের যোগফল, মানে ওই যে যোগ করছিলাম, যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। যেমন এখানে যোগফল হয়েছিল 84, উপাত্তের সংখ্যা ছিল 4, মানে 4টা সংখ্যা ছিল। তাহলে যোগফলকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। দেখো এখানে খালি ঘর পূরণ করতে বলছে, এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো গড় বের করতে গেলে কি হয়, সংখ্যাগুলো যোগ করতে হয়। দেখো এখানে প্রথমে সবগুলো সংখ্যা যোগ করে 42 হয়েছে। এখন এখানে সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে যোগফলকে 6 দিয়ে ভাগ, দেখো গড় বের করতে গেলে যোগফলটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 7 42, 7, মানে আমাদের খালি ঘর পূরণ হয়ে গেল। পরেরটা দেখো, এখানে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর এটা সংখ্যাগুলো প্রথমে যোগ করা হয়েছে, যোগফলটা লেখে নেই, আমি যোগফলটা হিসাব করি। দেখো 8 আর 2 10, 10 6 16 আর 1 17, 17 আর 5 22, 22 আর 5 27, 27 আর 9, 27 আর 9 হইল 36, 36 আর 7 43, 43 আর 3 হাতে 4, 4 আর 1 5, 5 আর 6 63, মানে সংখ্যাগুলোর যোগফল হলো 63। তাহলে এখন গড় কিভাবে বের করব, গড় বের করার সূত্র হলো কি, যোগফলকে সংখ্যাগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগফল 63, এটাকে 9 দিয়ে ভাগ। কেন 9 দিয়ে ভাগ,
1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে তাই 9 দিয়ে ভাগ। এখন 63কে 9 দিয়ে ভাগ করলে 7 নং 63। পরেরটা দেখো, পরের সংখ্যাগুলো আমরা যোগ করি। দেখো 9 আর 5 14, 14, 14 আর 9 হইল 23, 23 আর 3 26, 26 আর 5 31, 31 আর 7 38, 38 আর 8 46, 46 আর 2 48, 48 আর 8 হাতে 4, 4 আর 1 5 6 7 8 9 10, 108। এখন গড় বের করতে গেলে কি হবে? এই যোগফলটাকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। রাশিগুলোর সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9, 9টা 9 দিয়ে ভাগ করতে হবে। 108কে 9 দিয়ে ভাগ করো, 9 12 108। তাহলে আমাদের গড় নির্ণয় হয়ে গেল। দেখো গড় নির্ণয়ের কিন্তু এই একটাই নিয়ম, সবগুলো সংখ্যা যোগ করতে হবে, যোগফলটাকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে, আমি একটা করছি। আমি আগে 4 নম্বরটা দিয়ে শুরু করব। 4 নম্বর আমরা আগে লিখব সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল কত? 17 যোগ 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ 21। আচ্ছা কত হয় দেখো, 5 আর 1 6, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 7 28, 28 আর হাতে 2, 2 আর 2 4 5 6 7 8 9 10, 108। অতএব গড় হলো এই যে যোগফলটা আছে, এই যোগফলটাকে ভাগ করতে হবে রাশিগুলোর সংখ্যা দ্বারা। 1 2 3 4 5 6টা দিয়ে সংখ্যা 6 দিয়ে ভাগ করতে হবে। 108কে 6 দিয়ে ভাগ করো, 6কে 6 6 8 48, 18। তাহলে গড় হইল 18। আমি 4 নম্বরটা করে দিলাম, তোমরা 1 2 3 এই 3টা গড় করে এগুলোর উত্তরটা কমেন্টে লিখবা। আচ্ছা এই অঙ্কটা দেখো, 3টি ঝুড়ির আমের সংখ্যার গড় 25। মানে 3টা ঝুড়িতে আম আছে, গড়ে 25টা আম আছে। গড়ে 25টা, খেয়াল করো, গড়ে 25টা আম আছে। প্রথম 2টি ঝুড়িতে আম রয়েছে 18টি এবং 21টি। তৃতীয় ঝুড়িতে আমের সংখ্যা কত? মানে 3টা ঝুড়ি, এটা হলো 1 নম্বর ঝুড়ি, এটা 2 নম্বর, এটা হলো 3 নম্বর। ঠিক আছে, 3টাতে গড়ে আছে 25টি। দেখো গড়ে আম আছে কয়টি? 25টি। আচ্ছা এখন বলো তো 3টাতে তাহলে মোট কয়টি আম আছে? আমি কিন্তু একটু আগে শেখাইছি, যদি গড় দেওয়া থাকে তাহলে মোট কিভাবে বের করতে হয়। গড় যখন দেওয়া থাকবে, গড়কে তুমি রাশির সংখ্যা দিয়ে গুণ করবা। রাশির সংখ্যা মানে এখানে 3টা ঝুড়ি আছে, তার মানে রাশি হলো 3টা, গুণ করলে 75। দেখো তাহলে 3টা ঝুড়িতে মোট আম আছে 75টা। আচ্ছা তার মধ্যে প্রথম ঝুড়িতে কয়টা? প্রথম ঝুড়িতে 18টা, দ্বিতীয় ঝুড়িতে 21টা, তৃতীয় ঝুড়িতে কয়টা? তাহলে এই দুইটা আগে যোগ করো, এই দুইটা আগে যোগ করো, 18 আর 21 যোগ করো। দেখো 18 আর 21 যোগ করলে কত হয়? 8 আর 1 9 3 39টা। এই দুইটা মিলে 39টা, 3টা মিলে মোট হইল 75টা। তার মধ্যে প্রথম দুইটাতে 39টা, তাহলে তৃতীয়টাতে কত আছে? এই 75 থেকে তুমি 39 বিয়োগ করো, 39 বিয়োগ করো, 39 বিয়োগ করে যেটা হবে সেইটা, তাহলে উত্তর হবে 36টা। তো যাই হোক, এটা আমরা কিভাবে করব দেখো, বইয়ের মধ্যে সুন্দরভাবে বলা আছে যে 3টি ঝুড়ির মোট আমের সংখ্যা থেকে 2টি ঝুড়ির মোট আমের সংখ্যা বাদ দিলে আমরা তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা জানা যাবে আর কি। ধাপ 1, প্রথমে আমরা 3টি ঝুড়ির মোট আম বের করব। তাহলে 3টি ঝুড়ির মোট আম কেমনে বের করতে হবে? গড়টাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 25 75টি। এটা হলো 3টা ঝুড়ির মোট আম। তারপরে 2টা ঝুড়ির মোট আম কিভাবে বের করব? 2টা ঝুড়ি হলো প্রথমটাতে 18টা, দ্বিতীয়টাতে 21টা, এই দুইটা যোগ করলে কত হয়েছিল আমাদের? 39টা। 2টা ঝুড়ির মোট আম হলো 39টা। তাহলে তৃতীয় ঝুড়িতে কয়টা আম আছে? তাহলে বিয়োগ করতে হবে। 3টার মোট আম কত? 75। 75 থেকে 39 বিয়োগ করো। ঠিক আছে, 39 বিয়োগ করলে কত হয়? 36 হয়েছিল, 36টি। তাহলে তৃতীয় ঝুড়িতে আম আছে 36টি। এবং দেখো তোমাদের বইয়ে কি বলছে, গাণিতিক বাক্যেও তুমি করতে পারো। গাণিতিক বাক্যে কিভাবে করবা? এই যে 3টি ঝুড়ির মোট আম আগে বের করো, এই যে 3টা ঝুড়ির মোট আম হলো এটা। তারপরে 2টা ঝুড়ির মোট আম বের করো, 2টা ঝুড়ির মোট আম যোগ করতে হবে। 2টা ঝুড়ির মোট আম হলো এটা, 2টা যোগ করতে হবে, তারপরে এটা বিয়োগ করবা। বিয়োগ করলে হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে কথা হচ্ছে, দেখো এখানে 75 বিয়োগ 39 সমান 36। এইভাবেও তুমি অঙ্কটা করতে পারো, মানে এক লাইনে তুমি পুরো অঙ্কটা করে দিতে পারো। ধন্যবাদ। দেখো এই প্রশ্নটা দেখো, লতিফের বাবা 1 সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো।
লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন, গড় বের করতে বলছে। তো সপ্তাহে 7 দিন, 7 দিনে কত মিটার হাঁটছে প্রতিদিনের এটা হিসাব দেওয়া আছে। তো আমরা গড় কিভাবে বের করব, সবগুলা যোগ করে 7 দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রথম ধাপে কি করছি, আমরা মোট দূরত্বটা বের করব, মোট কতদিন, এটা এগুলো সংখ্যাগুলো লিখি। 320 যোগ 280 যোগ 260 যোগ 345 যোগ 350 যোগ 300 যোগ 420, এটা হলো মোটটা আমরা বের করব। আচ্ছা 0 0 0 5 5 5 2 5 2 7 4 7 আর 4 11 11 আর 6 17 17 আর 8 17 আর 8 25 আর 2 27 আর 7 হাতে 2 4 আর 2 6 6 3 9 9 3 12 12 আর 3 15 16 17 18 19 20 21 2275 মিটার, মানে 7 দিনে মোট 2275 মিটার হাঁটছে। তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, দেখো এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে এটাকে গড়টা যখন আমরা বের করব, তাহলে মোট যে সংখ্যাটা আমরা পাইলাম এইটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, যেহেতু গড় বের করতে বলছে 7 দিয়ে ভাগ করব। 3 7 21 7 2 14 325 মিটার, তার মানে তিনি গড়ে 325 মিটার হাঁটছেন। ভাগটা তোমরা অন্য জায়গায় রাফ করবা, ঠিক আছে, আমি তো মুখে মুখে করে ফেলছি, তোমরা অন্য জায়গায় রাফ করবা। দেখো 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, 3টি সংখ্যার গড় 21, তাহলে 10টি সংখ্যার গড় কত? দেখো 7টা সংখ্যা মনে করো, হ্যাঁ 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যার গড় হইল 40। তারপরে এর সঙ্গে আরো 3টা সংখ্যা যোগ করা হয়েছে, ওই 3টা সংখ্যার গড় হইল 21। এখন মোট কিন্তু 10টা সংখ্যা হয়েছে, 10টা সংখ্যার গড় কত হবে? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, 7টা সংখ্যার গড় কত? দেখো 7টি সংখ্যার গড় হইল কত? 40। অতএব এই 7টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি মানে মোট, হ্যাঁ সমষ্টি মানে মোট, মনে রাখিও। তাহলে আমরা কি করব, এটাকে 7 দিয়ে গুণ করব। মোট কিভাবে বের করে? গড়কে সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 7 0 0 4 7 28 280। আচ্ছা তারপর দেখো 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যার গড় হইল 21। অতএব এই 3টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 21কে তুমি 3 দিয়ে গুণ করো, 63। তাহলে দেখো এখানে 7টা সংখ্যার সমষ্টি, এটা হলো 3টা সংখ্যার সমষ্টি। তাহলে 10টা সংখ্যার সমষ্টি কত হচ্ছে? অতএব 10টি সংখ্যার সমষ্টি মানে যোগফল। তুমি ইচ্ছা করলে সমষ্টি না লিখে যোগফল কথাটা লিখতে পারো, হ্যাঁ সমষ্টি অনেকে নাও বুঝতে পারো, যোগফল লিখবা। 3টি সংখ্যার যোগফল 10টি সংখ্যার যোগফল। এখানে হলো 7টা, এখানে 7টা, এখানে হলো 3টা, 10টা। যোগফলটা কিভাবে বের করবা? 280 যোগ 63, 3 8 6 14 4 2 আর 3 343, মানে 10টি সংখ্যার যোগফল হইল 343, মানে 10টা সংখ্যার মোট এটা। অতএব 10টি সংখ্যার গড় কত হবে? অতএব 10টি সংখ্যার গড় কত হবে? যোগফলটাকে তুমি 10 দিয়ে ভাগ করবা। 10টি সংখ্যার যোগফল যেহেতু এটা, অতএব এই যোগফলকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটাকে তুমি 10 দিয়ে ভাগ করবা। 10 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগের নিয়ম তো আমরা জানি, 34.3। এটা উত্তর। ঠিক আছে, এটা দেখো 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 11 জন লোকের মোট ওজন কত? দেখো খুব সুন্দর অঙ্ক। 11 জন লোকের গড় ওজন কত? 70 কেজি। 70 কেজি। অতএব 11 জন লোকের মোট ওজন। আচ্ছা গড় যদি দেওয়া থাকে তাহলে মোট কিভাবে বের করে? আমি একদম প্রথম ভিডিওতেই বলছি যে গড় যখন দেওয়া থাকবে তখন মোট বের করতে গেলে গুণ করতে হবে, ঠিক আছে? গড় যদি দেওয়া থাকে তাহলে মোট বের করতে গেলে গুণ করতে হবে।
তাহলে এই ৭৪কে আমার এই ১১ দিয়ে গুণ করতে হবে, যেহেতু ১১ জন, ১১ দিয়ে গুণ করতে হবে, এত কেজি গুণ করো ১১ শূন্য শূন্য এবং ৭৭ এত কেজি। ক নম্বর আমাদের হয়ে গেল, একদম ভেরি ইজি। খ নম্বর কি বলছে দেখো, তাদের মধ্যে ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত হবে? আচ্ছা, মোট কয়জন লোক ছিল? মোট লোক ছিল ১১ জন। দেখো মোট লোক কয়জন ছিল? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোট লোক ছিল ১১ জন। একজন চলে যাওয়ায়, একজন চলে গেলে বাকি থাকবে কয়জন? বাকি থাকবে হইল ১১ বিয়োগ ১ সমান ১০ জন। আচ্ছা আমি শর্টকাট লিখতেছি, মানে ১০ জন। আচ্ছা এইটা হইল ১১ জনের মোট ওজন। যে লোকটা চলে গেল ওনার ওজন কিন্তু ৯০ কেজি। যিনি চলে গেলেন ওনার ওজন হলো ৯০ কেজি। তাহলে ৯০ কেজি বাদ দিলে আমরা বাকি মোট ওজনটা পাচ্ছি। আচ্ছা তাহলে অতএব এই যে ১০ জনের মোট ওজনটা কত হবে? মোট ওজন দেখো আবার বলছি, এইটা হলো ১১ জনের মোট ওজন। তো এখান থেকে একজন চলে গেছে যার ওজন ৯০ কেজি, তাহলে এখান থেকে আমি আগে ৯০ কেজি বিয়োগ করব। ঠিক আছে, ৯০ কেজি বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? ০ ৯ থেকে ১৭ বইতে ৮ ৬ ৬৮০ কেজি। এই যে ১০ জনের মোট ওজন হইল ৬৮০ কেজি। ঠিক আছে, ১১ জনের মধ্যে একজন চলে গেছে, ১০ জন আছে, আর ১০ জনের মোট ওজন হলো এটা। তাহলে ১০ জনের গড় ওজন কত হবে? গড় কিভাবে বের করতে হয়? অতএব ১০ জনের গড় ওজন, গড় কিভাবে বের করতে হয়? মোট যেটা থাকবে, যে মোট ওজনটা আছে এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে যেহেতু ১০ জনের মোট ওজন ১০ দিয়ে ভাগ করব, ওই যে রাশিগুলো সংখ্যা দিয়ে ভাগ করব, এত কেজি। আচ্ছা তাহলে কত হচ্ছে? ৬৮ কেজি। ১০ দিয়ে ভাগ করলে ৬৮ হবে। এই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, ডান পাশের চিত্র অনুযায়ী ক খ গ তিনটি গ্লাসে যথাক্রমে ১৮০ এবং ১৫০ মিলিলিটার শরবত আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? মানে এইটাতে আছে ১০০ মিলিলিটার, এটাতে আছে ৮০ মিলিলিটার, এটাতে আছে ১৫০ মিলিলিটার। এখন তিনটাতে গড়ে কি পরিমাণ শরবত আছে? গড় কিভাবে বের করে? তিনটায় যোগ করব, যোগ করে ৩ দিয়ে ভাগ করব। তাহলে দেখো এই যে মোট, আমরা আগে মোটটা বের করার জন্য কি করব? তিনটায় যোগ করব, ১৮০ আর ১৫০। ০ ৫ ৮ ১৩ ১৩ ৩ হাতে ১ ১১ কে ২ ২ ১ ৩, মানে ৩৩০ মিলিলিটার। তিনটাতে মোট আছে ৩৩০ মিলিলিটার। তাহলে গড় কিভাবে বের করব? ৩৩০কে মোটটাকে আমরা ৩ দিয়ে ভাগ করব, যেহেতু তিনটা সংখ্যা এই জন্য ৩ দিয়ে ভাগ করব। তাহলে ১১০। ঠিক আছে, অতএব গড় পরিমাণ হবে ১১০ মিলিলিটার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই প্রশ্নটা দেখো, তোমাদের শ্রেণীতে ৩০ জন শিক্ষার্থীর বয়সের গড় ১০ বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তাহলে বয়সের গড় হয় ১১ বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। আচ্ছা দেখো ৩০ জনের বয়সের গড় হইল ১০ বছর। ঠিক আছে, তাহলে এখানে মোট বয়স কত হচ্ছে? এই ৩০ জনের মোট বয়সটা কত হচ্ছে? মোট বয়স কিভাবে বের করব? গড়টাকে আমরা সংখ্যাটা দিয়ে গুণ করব। শিক্ষা, ঠিক আছে, গড় বয়স হইল ১০, আমরা আসলে উল্টা করে লিখলাম, ১০কে গড়টাকে আমরা গুণ করব, গড়টাকে আমরা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে গুণ করব মোট বের করার জন্য। তাহলে ৩০০। ঠিক আছে, ৩০০ বছর, মানে ৩০ জন শিক্ষার্থীর মোট বয়স হলো ৩০০ বছর। এখন এখানে কে যুক্ত হইল? শফিক স্যার। শফিক স্যার যুক্ত হওয়াতে কিন্তু ৩১ জন হয়ে গেল। কতজন হয়ে গেল? ৩১ জন। ৩০ জন তো আগে ছিলই, শফিক স্যার সহ কয়জন লোক হয়ে গেল? ৩১ জন। ৩১ জনের গড় বয়স কত? ১১ বছর। ১১ বছর। তাহলে এই ৩১ জনের মোট বয়সটা কত হবে? এই ৩১ জনের মোট বয়স কত হবে? ১১কে ৩১ দিয়ে গুণ করো। ঠিক আছে, ১১কে ১১, ৩ ১১ ৩৩ ৩৪, ৩৪১ বছর। দেখো শফিক স্যার সহ ৩১ জনের মোট বয়স হলো এইটা। এখানে কিন্তু শফিক স্যার নাই, আর এখানে হলো শফিক স্যার আছে। ঠিক আছে, শফিক স্যার বাদে শুধু শিক্ষার্থীদের মোট বয়স হলো ৩০০ বছর, আর শফিক স্যার সহ শিক্ষার্থীদের মোট বয়স হলো এইটা। তাহলে শফিক স্যারের বয়স কত? এখানে যে অতিরিক্ত যে বয়সটা আছে ওইটাই হলো শফিক স্যারের বয়স। তাহলে এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। ঠিক আছে, এটার সঙ্গে আমরা এটা বিয়োগ করলে পেয়ে যাব।
41 বছর। এটা হলো শফিক স্যারের বয়স। তো আমরা এখন অঙ্কটা করব কিভাবে, আমাদের বইয়ে এটার ফরম্যাট করে দেওয়া আছে। আমরা ফরম্যাটটা একটু দেখি বইয়েরটা, দাঁড়াও আমি তোমাদের ফরম্যাটটা দেখাই। এই যে সুন্দর করে ফরম্যাট দেওয়া আছে, দেখো। মোট শিক্ষার্থী 30 জন, তাদের গড় বয়স হলো 10 বছর। তাহলে এদের মোট বয়স কত হবে? 10কে 30 দিয়ে গুণ করো, 300 বছর। শফিক স্যার সহ আমাদের লোক সংখ্যা হলো কত? 31 জন, এবং এখন আমাদের গড় বয়স কত? 11 বছর। তাহলে শফিক স্যার সহ 31 জনের মোট বয়স কত হবে? 31 গুণন 11, গুণ করো 11কে 11, 3 এবং 33, 34, 341 বছর। এটা হলো শফিক স্যার সহ 31 জনের মোট বয়স, আর এটা হলো শফিক স্যার ছাড়া 30 জনের মোট বয়স। তাহলে শফিক স্যারের বয়স কত হবে? এই 341 থেকে তুমি 300 বিয়োগ করো, তাহলে 41 বছর। এটা হলো শফিক স্যারের বয়স। এই যে বইয়ে কিন্তু ফরম্যাট একদম ভাষা কিভাবে লিখতে হবে দেওয়া আছে। অবশ্যই তোমরা এই ধরনের ভাষা তোমরা লিখবা, এইভাবেই তোমাদের অ্যান্সারগুলো করার চেষ্টা করবা। দেখো এই অঙ্কটা খুবই মজার অঙ্ক। দেখো, একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, 3 দিন, সোম, মঙ্গল এবং বুধ। আচ্ছা, আবার মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন বৃহস্পতিবারের তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয়, সোমবারের তাপমাত্রা কত ছিল? দেখো এখানে আছে 3 দিনের গড় তাপমাত্রা, সোম, মঙ্গল, বুধ। আর এই যে 33 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি। দেখো প্রথম 3 দিনের মধ্যে কিন্তু বৃহস্পতিবারটা নাই, আর পরের 3 দিনের মধ্যে কিন্তু সোমবার নাই। যাই হোক, বৃহস্পতিবারের তাপমাত্রা বলছে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সোমবারের তাপমাত্রা কত? বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল কত? 90। তাহলে এখানে মোট তাপমাত্রা কত হবে? 3 দিনের গড় তাপমাত্রা, যেহেতু এটাকে আমরা গড়টাকে আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 3 3 90 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 3 দিনের গড় মোট তাপমাত্রা হলো 90 ডিগ্রি সেলসিয়াস। এই যে 90 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আসি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার মোট তাপমাত্রা কত হবে? 33কে 3 দিয়ে গুণ করো, 99 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো 99 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই যে এখানে বৃহস্পতিবারের তাপমাত্রাটা কিন্তু দেওয়া আছে। বৃহস্পতিবারের তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তাপমাত্রা হইল 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি এইখানে যে 3 দিনের মোট তাপমাত্রা আছে 99 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে তুমি এই 35 বিয়োগ করো, মানে বৃহস্পতিবারের তাপমাত্রাটা বিয়োগ করো। এখানে কি কি বার আছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি। তার মধ্যে বৃহস্পতিবারের তাপমাত্রা হলো 35। এই 35 বাদ দিলে মঙ্গল এবং বুধ, এই 2 দিনের মোট তাপমাত্রাটা পাওয়া যাবে। এটা বিয়োগ করলে কত? 4, 6, 64 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা হলো 64 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো কোন তাপমাত্রা? মঙ্গল এবং বুধ। মঙ্গল এবং বুধবারের মোট তাপমাত্রা হলো 64 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করো তো, এইটা কিসের তাপমাত্রা? এটা হলো সোম, মঙ্গল, বুধ, 3 দিনের মোট তাপমাত্রা এইটা। তার মধ্যে মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা আমরা পাইছি কত? 64। তাহলে এখান থেকে যদি মঙ্গল আর বুধবারের মোট তাপমাত্রা 64 বিয়োগ করা যায় এইটা থেকে, 90 থেকে, তাহলে আমরা সোমবারের তাপমাত্রাটা পাবো। দেখো, যেহেতু সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং সোমবারের তাপমাত্রা ছিল কত? সোমবারের তাপমাত্রাটা কত হবে? এই যে 3 দিনের মোট তাপমাত্রা যে 90 আছে, 90 থেকে 2 দিনের মোট তাপমাত্রা, মানে মঙ্গল এবং বুধবারের যে মোট তাপমাত্রা, এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 6 আর 7, 2, 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর হবে 26 ডিগ্রি সেলসিয়াস। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো। দেখো, 15 জন লোকের গড় বয়স 38 বছর। তাদের মধ্যে 3 জনের গড় বয়স হলো 50 বছর। তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? দেখো, আচ্ছা এখানে দেখো, 15 জনের গড় বয়স কত বছর? 38 বছর। 38 বছর। অতএব 15 জনের মোট বয়স কত হবে? 38কে 15 দিয়ে গুণ করো, 38কে 15 দিয়ে গুণ করো। আচ্ছা, 38 গুণন 15,
15, 5 8 40, 40 শূন্য হাতে 4, 3 5 15, 15 4 19, 1 ঘর কাটা 38, শূন্য 8 আর 9 17, 7, 470 বছর, 470 বছর। দেখো 15 জন লোকের মোট বয়স হলো এইটা, 15 জনের গড় বয়স 38 বছর, তাহলে মোট বয়স হলো এইটা। তারপর দেখো 3 জনের গড় বয়স, দেখো 3 জনের গড় বয়স, 3 জনের গড় বয়স, গড় বয়স কত বছর? 50 বছর। অতএব 50 বছর, অতএব 3 জনের মোট বয়স, মোট বয়স 50-কে 3 দিয়ে গুণ করো, 150 বছর, 150 বছর। আচ্ছা এখন দেখো একটু খেয়াল করো, এইটা হলো 15 জনের গড় বয়স আর এইটা হলো 3 জনের গড় বয়স, সরি গড় বয়স না মোট বয়স, আবার ভুল বললাম আমি। দেখো এটা হলো 15 জনের মোট বয়স, এটা হলো 3 জনের মোট বয়স। তাহলে 15 জনের বয়স থেকে 3 জনের মোট বয়স যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি 12 জনের মোট বয়স পাবো। ঠিক আছে, এই 15 থেকে 3 বিয়োগ করি, দেখো 15 জন বিয়োগ 3 জন, 3 জন সমান কত? 12 জন। দেখো 12 জন, 12 জন। এই 12 জনের বয়স মোট বয়স আমি কিভাবে বিয়োগ করব, বের করব? এইটা থেকে এটা বিয়োগ করব। এটাতে 15 জনের মোট বয়স আছে আর এটাতে হলো 3 জনের মোট বয়স আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমি 12 জনের মোট বয়স পাবো। দেখো 12 জনের মোট বয়স কত? 470 বিয়োগ 150, বিয়োগ 150, এত বছর। দেখো বিয়োগ করলে কত হয়? 0 2 3, এত বছর। এটা হলো 12 জনের মোট বয়স। তাহলে গড় বয়স কেমনে বের করবো? অতএব 12 জনের গড় বয়স কিভাবে বের করবো? গড় কিভাবে বের করি? গড় আমরা কিভাবে বের করি? মোট বয়সকে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12 জনের মোট বয়স। এই যে মোট বয়সটা আছে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 12 দুগুণা 24, দেখি ভাগটা এখানে করি। 12 দুগুণা 24, 8 শূন্য, 7 12 84, 6 12 72, 6 12 72, 6 12 72, 8। আচ্ছা এটা তো মিলতেছে না, তাহলে কি আমরা দশমিক করব? না, দশমিক করব না, মাস করে ফেলি। ঠিক আছে, এটা এত বছর, এটা হলো এত বছর, এত বছর এটা আছে। আর এটাকে আমরা গুণ করি, 12 দিয়ে গুণ করলে, বছরকে 12 দিয়ে গুণ করলে মাস হয়, 12 দিয়ে গুণ করলে 8 এবং 96 মাস হবে, 96 মাস। এখন 12 দিয়ে এটাকে ভাগ করো, 8 বরং 96, 8 বরং 96, এত মাস। তার মানে হবে 26 বছর 96 মাস, 26 বছর, 26 বছর, সরি 8 মাস, 8 মাস। এটা উত্তর, এটা। ঠিক আছে, ভাগটা এখানে করে দেখাইলাম আমি। দেখো একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগী উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করেছে। দেখো 12 মাসের রোগীর তালিকা এখানে দেওয়া হয়েছে। এখন গড় বের করতে বলছে, প্রতি মাসে গড়। তাহলে আমরা কিভাবে করব? আমরা সবগুলা যোগ করব, যোগ করে আমরা 12 দিয়ে ভাগ করব, যেহেতু 12টা মাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবা। সবগুলা যোগ করবা, যোগ করে যোগফলটাকে 12 দিয়ে ভাগ করবা, ভাগ করলেই তোমার প্রতি মাসের গড় বের হয়ে যাবে। এটা আমি করলাম না। দেখো গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ড্যাশ দিয়ে ভাগ করতে হবে, ড্যাশ দিয়ে ভাগ করতে হয়। দেখো গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ড্যাশ দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়?
উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এটা ধরবে না, এখানে আমি উপরে লিখে দিচ্ছি, উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো। পূর্বের কোনো কৌশল ব্যবহার করে, আমরা গড়ের দুইটা কৌশল ছিল, আমরা দ্বিতীয় কৌশলটা আমরা ব্যবহার করব না, আমরা শুধু প্রথম কৌশলটাই ব্যবহার করব। পূর্বের যে কোনো এক কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যার গড় বের করতে বলছে। প্রথমে আমরা কি করব, যোগ করব। 86, 103, 79, 80, 108, 98 এবং 90। যোগ করো। 8 8 16, 16 আর 9 25, 25 আর 3 28, 28 আর 6 34, 34 এর 4 হাতে 3, 9 আর 3 12, 12 আর 9 21, 21, 21 আর 8, 21 আর 8 হলো 29, 36, 36, 36 আর 8 44, 44 এর 4 হাতে 4, 4 আর 1 5, 5 আর 1 6। এটা তাহলে গড় কত হবে? মোট যে যোগফলটা আমরা পাইলাম, যোগফলটাকে আমরা ভাগ করব 1 2 3 4 5 6 7 দিয়ে। 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 7 9 63, 7 2 14, 92। এই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। দেখো গড় অধ্যায়ের আমরা 13 নম্বর পর্বে আসছি। একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হলো 49। দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসে গড় রান 50 হবে? দেখো 9টা ইনিংস, এখানে তার গড় রান হইল 49। তাহলে এখানে মোট রান কত হবে? মোট রান কিভাবে বের করে? গড়কে ইনিংসের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গড়টাকে ইনিংসের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 9 লং 81, 1 হাতে 8, আর 4 লং 36, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 441। এটা হলো মোট রান, এটা হলো মোট 9টা ইনিংসের মোট রান। ওকে ফাইন। এখন বলো 10টা ইনিংসের গড় রান কত? 50। 10টা ইনিংসের গড় রান হইল 50। 10টা ইনিংসের গড় রান হইল 50। তাহলে এখানে 10টা ইনিংসের মোট রান কত হবে? 50কে 10 দিয়ে গুণ করো, 500। মোট রান হইল 500। দেখো তাহলে 9টা ইনিংসের মোট রান যদি এইটা হয়, আর 10টা ইনিংসের মোট রান যদি এইটা হয়, তাহলে লাস্ট যে ইনিংসটা এখানে আছে কিন্তু এখানে নাই, এখানে প্রথম 9টা ইনিংস, আর এখানে প্রথম 9টা ইনিংসের পরে আরেকটা ইনিংস খেলছে, ওইটা সহ মোট রান এইটা। তাহলে ওই লাস্ট যে ইনিংসটা, দশম ইনিংসটা কত রান করছে, এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, এইটা থেকে এইটা বিয়োগ করো। 9 5 59 রান। তার মানে দশম ইনিংসে সে 59 রান করছে। এখন আমরা এটা ভাষা কিভাবে লিখবো? দেখো তোমাদের বইয়ে আছে, আমরা একটু বইয়ে যাই। দেখো বইয়ে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে দেওয়া আছে, ধাপে ধাপে। দেখো বইয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রথম 9টি ইনিংসের মোট রান বের করি। কিভাবে বের করব? প্রথম 9টা ইনিংসের গড় রান ছিল 49, 49কে 9 দিয়ে গুণ। 9 লং 81, 1 হাতে 8, 4 লং 36, 8 44। এরপর 10টি ইনিংসের মোট রান বের করি। 10টি ইনিংসের গড় রান ছিল 50, 50কে 10 দিয়ে গুণ করো, 500 রান। তাহলে দশম ইনিংসে কত রান করছে? এই 500 থেকে এটা বিয়োগ, 500 থেকে 441 বিয়োগ। তাহলে কত হচ্ছে? 59 রান। তাহলে দশম ইনিংসে সে 59 রান করছে। আশা করি বুঝতে পারছো। দেখো গড় অধ্যায়ের এটা আমাদের 13 নম্বর পর্ব। ঠিক আছে। জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া আছে, মানে সাইডে দেওয়া আছে আর কি। গড় তাপমাত্রা বের করতে হবে। জানুয়ারি মাসের 6 দিন, এই যে 1 2 3 4 5 6 দিনের তাপমাত্রা, আর ফেব্রুয়ারি মাসের 5 দিন, 1 2 3 4 5 দিন। এখন এখানে আমাদেরকে গড় তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, কিভাবে বের করব? আচ্ছা, জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রাটা কত? মোট তাপমাত্রাটা আগে বের করি। এখানে গড় তাপমাত্রাটা দেওয়া আছে, এগুলা গড় দেওয়া নাই, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে মোটটা আমরা কিভাবে বের করবো? এগুলো যোগ করতে হবে। দেখো এখানে আমি যোগফলটা বের করতেছি। দেখো 23 যোগ 18, আচ্ছা 18 ডিগ্রি যোগ 20 ডিগ্রি যোগ 24 ডিগ্রি যোগ 15 ডিগ্রি যোগ 16 ডিগ্রি সেলসিয়াস।
একবার সেলসিয়াস লিখে দিছি। আচ্ছা, এগুলো যোগ করলে কত হয় আবার দেখি সংখ্যাগুলো। 23, 18, 20, 24, 15, 16। ওকে, যোগ করি। 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 8 23, 23 আর 3 26, 26 এর হাতে 2, 3 4 5 6 7 8 9 10 11, 116 ডিগ্রি সেলসিয়াস। মানে জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা এটা। এখন ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা কত, এগুলো আমরা এখানে যোগ করব। এগুলো এখানে লিখি, অন্য কালারে লিখি। কত, 22 22 যোগ 24 যোগ 27 যোগ 30 যোগ 25। আচ্ছা, যোগ করি। 9 আর 5 14, 14 এর সাথে 21, 25, 25 আর 2 27 এর 7 হাতে 2, 2 আর 2 4 আর 2 6, 2 8, 2 10 আর 2 12, 127 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, তাহলে জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা এইটা, ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা এটা। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা কত, দুইটা একখানে করি। তাহলে এখানে হলো 116 আর এখানে হলো 127। ঠিক আছে, যোগ করো। 6 আর 7 13, 13 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 11 1 2, এত ডিগ্রি সেলসিয়াস। এটা হলো 11 দিনের কিন্তু মোট তাপমাত্রা। ঠিক আছে, 11 দিনের মোট তাপমাত্রা এটা। তাহলে এখানে বলতেছে যে গড় তাপমাত্রাটা কিভাবে বের করব। তাহলে 243কে আমি 11 দিয়ে ভাগ করি। 11 দিন কেন, 11 কেন, ওখানে 5 দিন আর এখানে 6 দিন, মোট 11 দিন। আচ্ছা, 11 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 243 তো 11 দিয়ে, সরি 11 দিয়ে 243কে ভাগ, 11কে 11, 3 3 3 11 33, তাহলে কত হচ্ছে, 13 হচ্ছে। ভুল হচ্ছে মনে হয়, 11 দুগুণা 22, ওখানে ভুল হয়েছে। 11 দুগুণা, ভাগটা ভুল হয়েছে, দেখো ভাগটা ভুল হয়েছে। এটা আমি একটু ছোট করে নিয়ে একটু জায়গা বের করি। ভাগটা এই সাইডে এইখানে আমি করি। 11 দিয়ে আমরা ভাগ করব কতকে, 243। 11 দুগুণা 22, 22, হ্যাঁ 2 3, আবার 11 দুগুণা 22, 1। তাহলে আমরা লিখতে পারি 22 সমস্ত 11 ভাগের 1 ভাগ, 22 সমস্ত 11 ভাগের 1, এত ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমরা একটু হিসাবটা দেখিও, যোগ টোগ কোথাও ভুল হয়েছে কিনা। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যোগগুলো কোথাও ভুল হইতে পারে। আচ্ছা, 6 আর 5 11, 11 আর 4 কত, 15, 15 আর 8 23, 23 আর 3 কত, 26, 26 এর 6 হাতে 2, 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11। ঠিকই আছে, তাহলে এটাই উত্তর হবে। আচ্ছা দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 2 4 5 7 9 সংখ্যাগুলোর গড় কত, কিভাবে করবো আমরা, সংখ্যাগুলো যোগ করো। 4 আর 2 কত, 6, 6 আর 5 কত, 11, 11 আর 7 18, 18 আর 9 27, 18 আর 9 27। এখন গড় বের করতে হবে। 1 2 3 4 5, এটাকে 5 দিয়ে ভাগ করো। 5 5 25, 5 5 25, 2 দশমিক দিয়ে একটা শূন্য দাও, 4 5 20, তাহলে 5.4। এটা হলো সঠিক উত্তর। ওকে, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান এত, তিনি গড়ে কত রান করেছেন, তাই তো? হ্যাঁ, তিনি গড়ে কত রান করেছেন। আচ্ছা, তাহলে আমরা 3টা যোগ করি। 48 যোগ 52 যোগ 53, আগে যোগ করি। 3 আর 2 5, 8 5 13, 13 3 হাতে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর 4 15, 153। এখন 153কে 3 দিয়ে ভাগ করো। 3 5 15, 3 কে 3, 51 রান। সঠিক উত্তর হইল ঘ। আশা করি বুঝতে পারছো। দেখো, 50টি সংখ্যার গড় 38,
দুইটি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? দেখো 50টা সংখ্যা, দেখো 50টা সংখ্যা, 50টি সংখ্যার গড় হইল 48, কত? 38। তাহলে এই অতএব এই 50টি সংখ্যার মোট কত, মানে যোগফলটা কত? যোগফলটাকে বের করি। 38কে তুমি 50 দিয়ে গুণ করো, গুণ খুবই সোজা, একটা শূন্য বসাই দাও। 5 8 40, 40 শূন্য হাতে 4, 3 5 15, 15 4 19, 19, মানে 50টি সংখ্যার যোগফল হইল 1900। এর মধ্যে দুইটা সংখ্যা বাদ যাবে। দুইটা সংখ্যা কত কত? এই দুইটা সংখ্যা। আচ্ছা, ওই দুইটা সংখ্যার যোগফল কত? দুইটি সংখ্যার যোগফল কত? দুইটি সংখ্যার যোগফল কত? ওই দুইটা সংখ্যা যদি আমি বাদ দিব, দুইটা সংখ্যার যোগফল হলো 45 যোগ 55। 5 আর 5 10, 10 শূন্য হাতে 1, 5 আর 6 4, 100। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে কত হয়? এই দুইটা সংখ্যা যদি বাদ দিই, অতএব 50 থেকে দুইটা সংখ্যা বাদ দাও। আচ্ছা 50 থেকে আচ্ছা বাকি সংখ্যা থাকে কয়টা? আচ্ছা দুইটি সংখ্যা বাদ দিলে, দুইটি সংখ্যা বাদ দিলে বাকি থাকে কয়টা? 50 বিয়োগ 2, দুইটি সমান 48টি সংখ্যা, 48টি সংখ্যা। ঠিক আছে, আচ্ছা 48টি সংখ্যা। এখন এই 48টা সংখ্যার যোগফল কত? দেখো 48টি সংখ্যার যোগফল, দেখো এটা হলো 50টা সংখ্যার যোগফল, আর এইটা হলো দুইটা সংখ্যার যোগফল। এই দুইটা সংখ্যা আমরা বাদ দিব, তাহলে 48টা সংখ্যার যোগফল কত হবে? এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ 100, 1800। 48টি সংখ্যার যোগফল হলো 1800। অতএব 48টি সংখ্যার গড় কত হবে? এটাকে 1800কে তুমি 48 দিয়ে ভাগ করো, এটা ভাগটা করে যেটা পাবা সেটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখো, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান হলো এটা। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তাহলে তার গড় রান কত হবে? তার মানে 16টা ইনিংসের গড় রান এখানে দেওয়া আছে, বের করতে বলছে 19টা ইনিংসের গড় রান। 19টা মানে পরে আরো 3টা ইনিংস খেলছে, তাহলে এই 16 আর 3 মিলে 19 হবে। তো আমরা কিভাবে করব? আমরা লিখব 16টি ইনিংসের গড় রান, 16টি ইনিংসের গড় রান 16টি ইনিংসের গড় রান কত? 31.75। অতএব এই 16টি ইনিংসের মোট রান কত? মোট রান হবে, গুণ করতে হবে, মোট বের করতে গেলে গুণ করতে হয়। 31.75 গুণন 16। আচ্ছা এটা গুণ করো, এটা গুণ করলে কত হবে? 508 রান। তোমার গুণটা অন্য জায়গায় করবা, ঠিক আছে? এটার গুণফল হইল 508 রান। আচ্ছা এখন পরে 3টা ইনিংসের রানটা এখানে যোগ করে দিতে হবে। হ্যাঁ, পরবর্তী 3টা ইনিংস যে খেললো, পরবর্তী 3টি ইনিংসের মোট রান কত দেখো তো। পরবর্তী 3টি ইনিংসের মোট রান, মোট রান কত? 108 যোগ 34 যোগ 47 কত হচ্ছে? 7 আর 4 11, 11 আর 8 19, 9 হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8। তাহলে দেখো 16টা ইনিংসের মোট রান হলো এটা, 3টা ইনিংসের মোট রান হলো এটা। 16 আর 3 কত? 19 হয়। দেখো অতএব 16 যোগ 3 বা
ব্র্যাকেটে রাখো, বা 19টি ইনিংসের মোট রান কত, এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, না যোগ না, সরি, 508 যোগ 189, ঠিক আছে। 8 আর 9 17, 17 7 হাতে 1, 8 আর 1 9, 5 আর 697, এটা হলো 19টি ইনিংসের মোট রান, ঠিক আছে। অতএব 19টি ইনিংসের গড় রান, অতএব 19টি ইনিংসের গড় রান এটাকে ভাগ করতে হবে, 19 দিয়ে ভাগ করতে হবে। গড় কীভাবে বের করে, আমরা তো প্রথম থেকে শিখে আসতেছি যে গড় বের করতে গেলে ভাগ করতে হয়, ঠিক আছে। 697কে 19 দিয়ে ভাগ করবা। আচ্ছা, ভাগটা অন্য জায়গায় করবা, এটা হবে 36.68। আমি ভাগটা করে দেখাচ্ছি না, ঠিক আছে। এটা এত প্রায় কেন বলছি, এটা ভাগটা কিন্তু পুরোপুরি মিলবে না, দেখবা যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসবে, মিলবে না, তাই আমি প্রায় লিখে দিছি, ঠিক আছে। ভাগটা তোমরা অন্য জায়গায় রাফ করে এখানে বসাই দিবা, এটা করে দেখাইতে হবে না। আচ্ছা, এই অঙ্কটা দেখো, শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়, তাহলে শিক্ষকের বয়স কত? দেখো, তাহলে এখানে 24 জন শিক্ষার্থীর গড় বয়স হলে এটা 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের, তার মানে শিক্ষক সহ 24 জনের আর কি। হ্যাঁ, দেখো আমি এইভাবে লিখতে পারি, শিক্ষক সহ 24 জনের গড় বয়স কত বছর? 15 বছর। 15 বছর। ও, 24 জন শিক্ষার্থী ও শিক্ষক, তাহলে তো 25 জন হয়ে যাচ্ছে। 25 জন, ঠিক আছে, 25 জন 24 জন শিক্ষার্থী এবং শিক্ষক, তাহলে শিক্ষক সহ 25 জন হচ্ছে। শিক্ষক সহ 25 জনের গড় বয়স হলো 15 বছর, ঠিক আছে। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে একজন শিক্ষক এবং 25 জন শিক্ষার্থীর গড় বয়স, এইভাবে লিখতে পারো। ভাষাটা আরেকটু, একজন শিক্ষক ও 24 জন শিক্ষার্থীর গড় বয়স হলো এটা। অতএব এই 25 জনের মোট বয়স, 25 জন কেন, এই যে একজন শিক্ষক এবং 24 জন শিক্ষার্থী, মোট বয়স কত হবে? মোট বয়স হবে, আমার যে গড় বয়সটা আছে ওইটাকে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়? 5 15 75, 75 5 হাতে 7, 15 2 30 আর 7 37, এত বছর, 375 বছর। এটা হলো মোট বয়স, 25 জনের মোট বয়স। ওকে, এখন শিক্ষকের বয়সটা আমরা বাদ দেব, শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স, ঠিক আছে। শিক্ষকের বয়স বাদ দিলে বলছে, শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। হ্রাস পায় মানে কমে যায়, এই যে হ্রাস পায় মানে কি? কমে যায়। অনেকে জানো না যে হ্রাস মানে কি। হ্রাস পায় মানে হলো কমে যায়, ঠিক আছে। তাহলে আমরা লিখব শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে? ওখানে প্রথমে যে গড় বয়সটা ছিল 15 বছর, সেখান থেকে 1 বছর হ্রাস পায়, মানে 1 বছর কমে যাবে। 15 বিয়োগ 1 সমান 14 বছর। আবার বলছি হ্রাস পায় মানে কমে যায়, তাহলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স এটা। অতএব এই 24 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 14 গুণন 24, এটা গুণ করো। 4 14 56, 6 হাতে 5, 14 2 28, 28 আর 5 33, এত বছর, ঠিক আছে। এটা হলো 24 জন শিক্ষার্থীর মোট বয়স। এটা হলো 24 জন শিক্ষার্থী এবং শিক্ষক মোট বয়স, আর এটা হলো শিক্ষক বাদে শুধু 24 জন শিক্ষার্থীর মোট বয়স। তাহলে শিক্ষকের বয়স কত? আমাদের শিক্ষকের বয়স বের করতে বলছে। দেখো প্রশ্নে, দেখো শিক্ষকের বয়স কত। তাহলে এখানে শিক্ষকের বয়স সহ আছে, আর এখানে শিক্ষকের বয়সটা নাই। তাহলে এখান থেকে আমি যদি এটা বাদ দিই, তো শিক্ষকের বয়স পেয়ে যাবো। অতএব শিক্ষকের বয়স
অতএব শিক্ষকের বয়স কত? 375 বিয়োগ 336 বছর। 9 4 39 বছর। আশা করি বুঝতে পারছো। দেখো, গড় অধ্যায়ের 18 নম্বর ভিডিও আমরা এখন করছি। একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরো 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের গড় বয়স কত? দেখো, আগে কতজন ছিল? 20 জন ছিল, তাদের গড় বয়স ছিল কত? 10 বছর। দেখো, 20 জন শিক্ষার্থীর 20 জন শিক্ষার্থীর গড় বয়স কত? গড় বয়স কত? 10 বছর। 10 বছর। অতএব 20 জন শিক্ষার্থীর মোট বয়স, অতএব 20 জন শিক্ষার্থীর মোট বয়স করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে, মানে 200 বছর। 200 বছর। 20 জন শিক্ষার্থীর মোট বয়স হলো 200 বছর। ওকে, ফাইন। এখন আরো কয়জন শিক্ষার্থী আসলো? 10 জন নতুন শিক্ষার্থী আসছে। তাহলে এখন শিক্ষার্থী কতজন হইল? আগে ছিল 20 জন, আর পরে আসছে 10 জন, 30 জন। আচ্ছা, 10 জন নতুন শিক্ষার্থী আসায় মোট শিক্ষার্থী কতজন হলো? মোট শিক্ষার্থী হলো কতজন? 20 যোগ 10 সমান 30 জন। 30 জন। আচ্ছা, বাকিটা আমরা একটু উঠাই নিই। আচ্ছা, মোট শিক্ষার্থী হলো 30 জন। ঠিক আছে, দেখো, মোট শিক্ষার্থী হয়েছে 30 জন। এখন দেখো, এই 30 জনের গড় বয়স কত? 11 বছর। 30 জনের গড় বয়স হলো 11 বছর। দেখো, 30 জনের গড় বয়স, 30 জনের গড় বয়স 11 বছর। অতএব এই 30 জনের মোট বয়স তাহলে কত হবে? 11 গুণন 30, মোট বের করতে গেলে গুণ করতে হয়। 0 3 11 33, 330 বছর। দেখো, এইটা হইল 20 জনের মোট বয়স, আর এটা হলো 30 জনের মোট বয়স। এটা হলো প্রথমে যে 20 জন ছিল তাদের মোট বয়স ছিল এটা 200 বছর, আর পরে 10 জন আসার কারণে 30 জন হইলো, এবং 30 জনের মোট বয়স হইলো এটা। তাহলে এখান থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা 10 জনের পরে যে 10 জন আসছে তাদের মোট বয়সটা আমরা পাবো। মানে এইটা থেকে 30 জনের থেকে 20 জনের বয়সটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে নতুন 10 জনের, দেখো, নতুন 10 জনের মোট বয়স, অতএব নতুন 10 জনের মোট বয়স কত হবে? এই 330 থেকে 200 বিয়োগ করো, এত বছর। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 130 বছর। 130 বছর। এটা হলো 10 জনের মোট বয়স। অতএব এই নতুন 10 জনের গড় বয়স বের করতে বলছে। গড় বয়স কেমনে বের করব? যে মোট বয়সটা আছে, মোট বয়সটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, যেহেতু 10 জনের গড় বয়স আমরা বের করছি। ঠিক আছে, এত বছর। আচ্ছা, এটা ভাগ করলে 13 হয়, 13 বছর। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা কমেন্টে অবশ্যই জানাবা। অঙ্কগুলো বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি সম্পূর্ণ চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু সিরিয়ালি করছি। দেখো, গড় অধ্যায়ের আমাদের এবারে 19 নম্বর ভিডিও। নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। নাম দেওয়া আছে সবুজ, রাখি, মকবুল, সামিয়া, রিতা। সেন্টিমিটারে ওদের উচ্চতাগুলো দেওয়া আছে। ওকে, ফাইন। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? ক নম্বর, শিক্ষার্থীদের গড় উচ্চতা কত?
গড় কিভাবে বের করে? সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ, যেহেতু 5 জন 5 দিয়ে ভাগ, মানে একদম সহজ। তাহলে আমরা লিখি 5 জনের মোট উচ্চতা, 5 জন শিক্ষার্থীর মোট উচ্চতা। ওকে, 142 যোগ 144 যোগ 137 যোগ 146 যোগ 100, কত সেন্টিমিটার? ঠিক আছে, সবগুলো যোগ করবা। আচ্ছা, এটার যোগফল হলো 710 সেন্টিমিটার। 710 সেন্টিমিটার। আশা করি যোগ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যোগ করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে গড়টা আমরা কিভাবে বের করবো? যেহেতু এখানে শিক্ষার্থী কয়জন? 5 জন, অতএব 5 জন শিক্ষার্থীর গড় উচ্চতা, অতএব 5 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 710কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত সেন্টিমিটার? তাহলে কত হচ্ছে? 5 একে 5, 4 5 20, 5 2 10, 142 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আমাদের 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, 2 নম্বরে বলছে যে সবচেয়ে বেশি উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় ওজন কত? সবচেয়ে বেশি উচ্চতা, দেখো 2 নম্বর, সবচেয়ে বেশি উচ্চতা কারা একটু দেখো তো। সবচেয়ে বেশি উচ্চতা হলে এইটা 146 আর 144, এই দুইটা। সবচেয়ে বেশি উচ্চতা হলো 146 আর হলো 144। আচ্ছা, সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের মোট উচ্চতা কত? 2 জন কে? রাখি আর সামিয়া। হ্যাঁ, 144 যোগ 146, এত সেন্টিমিটার। তাহলে কত হয়? 6 4 10 0 হাতে 1, 4 4 8 আর 1 9, এত সেন্টিমিটার। অতএব সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের গড় উচ্চতা কত হবে? 290/2 সেন্টিমিটার। 2 1 2, 4 2 8, 145 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বর বলছে, 3 নম্বরটা কি বলছে? সবচেয়ে বেশি উচ্চতার 2 জন এবং সবচেয়ে কম উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতার পার্থক্য। দেখো, সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের গড় উচ্চতা কিন্তু আমরা বের করছি। এখন সবচেয়ে কম উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতা আমরা বের করব। আচ্ছা, এটা আমি লিখি এখানে, দেখো আমরা লিখবো ক হতে পাই না 2 নং হতে পাই। 3 নম্বরটা করছি, এখন আমরা লিখবো 2 নং হতে পাই। 2 নং হতে পাই সবচেয়ে বেশি উচ্চতার, এই যে এটা সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের গড় উচ্চতা হলো 145 সেন্টিমিটার। আচ্ছা, এটা হলো সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের। আচ্ছা, এখন আমরা সবচেয়ে কম উচ্চতা কার দেখি একটু। সবচেয়ে কম উচ্চতা হলো এটা, মকবুল 137, রিতা হলো 141। এদের গড় বের করতে হবে, ঠিক আছে? 137 আর হলো 141, 137 141 মনে রাখি। হ্যাঁ, আচ্ছা, এখন আবার সবচেয়ে কম উচ্চতার 2 জনের মোট উচ্চতা
মোট উচ্চতা কত? একজন হলো 137, একজন 141। 137 যোগ 141 এত সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 7 আর 1 8, 4 আর 3 7। তাহলে এই দুইজনের গড় উচ্চতা কত? অতএব সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় উচ্চতা কত? 278 ভাগ 2 এত সেন্টিমিটার। 2 1 2, 3 2 6, 9 2 8। ওকে, এখন আমাদেরকে কি বের করতে বলছে? বলছে যে সবচেয়ে বেশি উচ্চতার যে দুইজনের যে গড় উচ্চতা এইটা, এবং সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় উচ্চতা হলো এইটা, এইটার পার্থক্য বের করতে বলছে। সবচেয়ে বেশি উচ্চতার যে দুইজন আছে তাদের গড়, এবং সবচেয়ে কম উচ্চতা যে আছে দুইজন তাদের গড়, এই গড়ের পার্থক্য বের করতে বলছে। দেখো ভাষাটা দেখো, ওইখান থেকেই ভাষাটা আমরা ধার নিব। দেখো, সবচেয়ে বেশি উচ্চতার দুইজন এবং সবচেয়ে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতার গড়ের পার্থক্য, ঠিক আছে? ওই কথাটাই আমরা এখানে লিখব। অতএব সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের এবং সবচেয়ে কম উচ্চতার দুইজনের উচ্চতার, এই ভাষাটা আমরা প্রশ্নটা থেকেই ধার নিচ্ছি। প্রশ্নে যেভাবে ভাষাটা আছে, হ্যাঁ, গড়ের পার্থক্য কত? এইটা কত? 145। সবচেয়ে বেশিটা হলো 145 আর সবচেয়ে কমটা হলো 139 এত সেন্টিমিটার। বিয়োগ করলে কত হয়? 6 সেন্টিমিটার। এটা উত্তর। আচ্ছা, এটা একটু সাইডে নিয়ে যাই, হলো না। এইটাকে সাইডে রাখি। আর একটু বড় করা যাবে। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারের এইটা আমাদের শেষ অঙ্ক, গড় অধ্যায়ের এটা লাস্ট অঙ্ক। 6টি পেয়ারার ওজন যথাক্রমে এত 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 গ্রাম। ওকে, 1 নম্বরে বলছে পেয়ারাগুলোর গড় ওজন কত? 1 নম্বর দেখো। আচ্ছা, আমরা লিখি 6টি পেয়ারার মোট ওজন। 6টি পেয়ারার মোট ওজন। আচ্ছা, কত গ্রাম? 58 যোগ 50 যোগ 60 যোগ 52 যোগ 54 যোগ 56 এত গ্রাম। আচ্ছা, এগুলো যোগ করলে হবে 330 গ্রাম। সবগুলো তোমরা যোগ করবে 330 গ্রাম, ঠিক আছে? সবগুলো যোগ করে হবে 330 গ্রাম। তাহলে গড় ওজন কত হবে? গড় কীভাবে বের করবো? আমরা যোগফলটাকে 6 দিয়ে ভাগ করবো। অতএব 6টি পেয়ারার গড় ওজন 330 ভাগ 6 এত গ্রাম। তাহলে কত হচ্ছে? গড় 5 6 30, আবার 5 6 30, 55 গ্রাম। 55 গ্রাম। খুবই সোজা, আমাদের 1 নম্বর হয়ে গেল। আচ্ছা, এখন 2 নম্বর। 2 নম্বর কি বলছে? প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত? আচ্ছা, প্রথম 3টা মানে এইটা এইটা এটা। প্রথম 3টি পেয়ারার মোট ওজন
ওজন কত 58 যোগ 50 যোগ 60 58 যোগ 50 যোগ 60 কত গ্রাম 8 5 আর 5 10 10 6 16 কত গ্রাম 168 গ্রাম। অতএব প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত হবে 168 ভাগ 3। আচ্ছা এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 5 15 3 6 18। তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। তারপরে আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বর কি বলছে আমরা কোশ্চেনটা দেখি একটু। প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম। আচ্ছা শেষ 3টি পেয়ারার ওজন কত 52 54 56 52 54 56। দেখো শেষ 3টি পেয়ারার মোট ওজন আগে মোট বের করতে হবে, গড় বের করতে গেলে আগে মোট বের করতে হবে, ঠিক আছে। মোট ওজন কত মোট ওজন হলো 52 যোগ 54 যোগ 56 এত গ্রাম। শেষ 3টা, হ্যাঁ 52 যোগ 54 যোগ 56 শেষ 3টা 52 54 56। আচ্ছা এটা যোগ করলে 162 গ্রাম। আচ্ছা অতএব শেষ 3টি পেয়ারার গড় ওজন কত হবে এটা 162 হবে। তো আমি 126 লিখলাম কেন 6 হ্যাঁ 162কে 3 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 3 5 15 3 4 12 54 গ্রাম। আচ্ছা বলছে যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন এবং শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য। দেখো প্রথম 3টির গড় ওজন কিন্তু আমরা পাইছি এইটা, আর শেষ 3টির গড় ওজন পাইলাম এইটা। মানে এই দুইটার পার্থক্য বের করতে বলছে, বিয়োগ করতে হবে। তার আগে একটা কথা আমাদেরকে লিখতে হবে, ওইটা যে আমরা 2 নম্বরে বের করছি ওই কথাটা লিখতে হবে। আমরা লিখব 2 নং হতে পাই 2 নং হতে পাই কি পাই প্রথম 3টি পেয়ারার গড় ওজন প্রথম 3টি পেয়ারার গড় ওজন হলো 56 গ্রাম। আচ্ছা এটাই যে এখানে পাইছিলাম এটা আমি এখানে লিখলাম জাস্ট। তাহলে প্রথম 3টি পেয়ারার গড় ওজন হলো এটা, শেষ 3টি পেয়ারার গড় ওজন হলো এটা। তাহলে এদের পার্থক্য কত এটা বিয়োগ করতে হবে। অতএব প্রথম 3টি পেয়ারা, আচ্ছা এইভাবে লিখি প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য 56 বিয়োগ 54 গ্রাম সমান 2 গ্রাম। এইটা উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপরেও আমাদের যেহেতু চ্যাপ্টারটা শেষ হলো, তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো অঙ্ক প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা কত পৃষ্ঠার কত নম্বর, আমি সলভ করে দেবো। ধন্যবাদ সবাইকে।